আরেকবার ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকার জন্য। কথা বলছিলাম 111 কে নিয়ে, কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে নিয়ে এবং গণতন্ত্রকে নিয়ে। আমি যাচ্ছিলাম মেজর রিটায়ার্ড জনাব জহিরুদ্দিন আপনার কাছে, এবং আপনার জন্য 2.5 মিনিট, যে এই 111 এর পরে বাংলাদেশের, উনি বলছেন যে গণতন্ত্রের যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আপনি একটু বলার। আমি 111 এর কালমিনেশনটা নিয়ে প্রথম কথা বলতে চাই, সেটা হচ্ছে ইলেকশনটা ফেয়ার হয়েছে কিনা সেটার ব্যাপারে বিভিন্ন ধরনের স্কোপ। আমার অত্যন্ত নির্মোহ এবং আবেগশূন্য একটা অ্যানালাইসিস হচ্ছে। ইলেকশনটা, আমিও তখন ওখানে ছিলাম, অনেকেই ছিলেন, ইলেকশনটা অ্যাবসলিউটলি জনগণ কোনো বাধা ছাড়াই ভোট দিয়েছে। যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে, যেহেতু এখানে বিএনপি এবং আওয়ামী লীগের, আমরা একটা শব্দ খুব বেশি শুনতাম, লেভেল প্লেইং ফিল্ড। তার মানে বিএনপি এবং আওয়ামী লীগকে একটা সমান সুযোগ দিতে হবে। এখন যেটা হলো, লেভেল প্লেইং ফিল্ড কি তৈরি হয়েছিল? আমি বলবো যে হয়নি। কারণ বিএনপি ছিল ইমিডিয়েট পাস্ট রেজিম। বিএনপির একটা ন্যাচারাল ডিসঅ্যাডভান্টেজ ছিল যে তার উপর এই ধরনের নেগেটিভ ইফেক্টগুলো আসবে, যেহেতু তার ইমিডিয়েট পাস গভর্নমেন্ট ছিল। কিন্তু এখানে একটা জিনিস, আমাদের মিডিয়ার যে রোলটা, এটা অত্যন্ত করাপ্ট একটা রোল ছিল। আমি আপনাদের কাছে অ্যাপোলজি বেগ করে বলছি, কারণ মিডিয়ার যে একটা নিরপেক্ষতা রক্ষা করা উচিত ছিল, জনগণকে একটা ইনফর্মড চয়েস দেওয়ার দরকার ছিল, সেটা কিন্তু মিডিয়া দেয় নাই। আমি কয়েকটা জিনিসের বলবো, যে দেখেন এই রিসেন্টলি জাস্ট গত সপ্তাহে টেলিগ্রাফ পত্রিকাকে তা বলেছে যে টেলিগ্রাফ পত্রিকাকে 30,000 পাউন্ড জরিমানা করেছে, খুবই নেগলিজেবল ফিগার। কেন করেছে? কারণ টেলিগ্রাফ পত্রিকা ও সরাসরি আপনার কনজারভেটিভদের পক্ষে প্রচারণা চালিয়েছে, যেটা কোড অফ কন্ডাক্টের পরিপন্থী। আমি মিডিয়া নিয়ন্ত্রণের কথা বলছি না, বাট একটা রেগুলেটরি মেকানিজম থাকা উচিত ছিল 111 গভর্নমেন্টের, যে কোড অফ কন্ডাক্ট গুলো সে ফলো হচ্ছে, সেটা করে নাই, যার ফলে সেটার জনগণ ইনফর্ম চয়েস করতে পারে নাই। আরেকটা জিনিস হচ্ছে, এটারই ফলো মানে ধারাবাহিকতায় ইলেকশনের ঠিক আগের দিন বিএনপির প্রার্থীদেরকে কেন্দ্র করে স্ক্রল নিউজ আসছিল যে বিভিন্ন জায়গায় তারা ভোট দিচ্ছিল, টাকা বিলি করছিল। এই ধরনের যে নেতিবাচক প্রচারণা, এটা কিন্তু 2 বছর ধরে চলছিল, এবং এখানে মিডিয়াগুলো অত্যন্ত জনগণকে বিভ্রান্ত করেছে, যার ফলে জনগণ ভোট দিয়েছে ঠিকই, বাট জনগণের ইনফর্ম চয়েস করার সুযোগ। এখনকার গণতন্ত্র কি এটার? এখনকার গণতন্ত্র হতে পারে না। যদি গণতন্ত্র 111 যদি সার্থকই হতো, তাহলে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের এটাকে স্ট্রিপ আপ হতে দেখলাম কেন? আমরা কেন একটা ভোটারবিহীন ইলেকশন দেখলাম? এখনকার যে সরকার আছে, এটা কিন্তু আমি কখনো জনপ্রতিনিধিত্বশীল সরকার বলতে পারি না। এটা বললে আমাকে লোকে পাগল বলবে। এটা তো জনপ্রতিনিধিত্বশীল সরকার না। সুতরাং এটা জনপ্রতিনিধিত্বশীল সরকার না হওয়ার পিছনে কারণে যেটা হতে পারে, যে আরেকটা সামরিক বাহিনীর একটা পার্টিসিপেটরি রোল ইন সাম আদার ফর্ম ইজ অলওয়েজ এ পসিবিলিটি। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছিলাম ফারুক সাহেব আপনার কাছে। বলেন, কি বলবো আমি? প্রশ্নটা হচ্ছে যে আরেকটা, উনি বলছেন আরেকটা সেনা বাহিনীর রোল আসতে পারে, এটা কি যদি আসে সেটা তো খুবই অনাকাঙ্ক্ষিত হবে। কখনোই আমরা আশা করি না যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় বা শাসন ব্যবস্থার যে সংকট আমরা দেখছি, সেই সংকট সমাধানের পথ কিন্তু সামরিক বাহিনী এসে করতে পারে না। সেটা 11ই জানুয়ারির ঘটনা, বা আপনারা যেটাকে সমাধানটা কি হতে পারে বলে আপনি মনে করেন? বর্তমান যে ওনারা বলছেন গণতন্ত্র এখন গণতান্ত্রিক অবস্থায় নেই, দুনিয়ার সমস্ত দেশে যেখানেই গণতন্ত্র বলে কোনো শব্দ আপনি অস্তিত্ব দেখেন, বা গণতন্ত্র নামক কোনো প্রতিষ্ঠান দেখেন, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলি গড়ে উঠছে কিন্তু জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে। জনগণের মাস পার্টিসিপেশন ছাড়া, মাস মুভমেন্ট ছাড়া, এই যে ব্রিটেনের আজকে যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখি, বা আমরা যেটা পরিচিত, আমরা যদি ব্রিটেনের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস দেখি, বা দুনিয়ার যে কোনো, আপনি বোঝাতে চাচ্ছেন বাংলাদেশের গণতন্ত্র যদি আগের অবস্থা ফেরত আনতে হয়, তাহলে জনগণের সংঘবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনই পারে গণতন্ত্র ফিরিয়ে আনতে। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছিলাম জনাব মুখলেছুর রহমান আপনার কাছে, যে এই গণতান্ত্রিক যে আপনারা যেটা বলছেন যে গণতন্ত্র এখন আগের অবস্থায় নেই, গণতন্ত্রই নেই আপনাদের কথায়, এবং এটার জন্য দায়ী করছেন আপনারা 111-কে। উনি বলছেন এই গণতন্ত্র যদি গণতান্ত্রিক অবস্থায়, গণতন্ত্রকে যদি আবার উদ্ধার করতে হয়, তাহলে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আপনি কি মনে করেন? অবশ্যই জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া তো গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। আমরা আরেকটা বলছেন, আরেকটা সেনাবাহিনী 111, আমি পয়েন্টে যাচ্ছি, উই হ্যাভ অপটেড ফর ডেমোক্রেসি।
এবং ডেমোক্রেসিটা আনতে গিয়ে আমাদের স্বাধীনতা আনতে হয়েছে। 1971 সালের যে আমাদের সুমহান স্বাধীনতা যুদ্ধ, সেটা কিন্তু গণতন্ত্রের কারণ হয়েছে। যদি 1970 সালের নির্বাচনের পর মেজরিটি পার্টিকে যদি ক্ষমতা হস্তান্তর করা হতো সেদিন, তাহলে আপনার বাংলাদেশে কিন্তু আজকে এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ হতো না। সেদিন আপনার ভুট্টোর খায়েশ মেটানোর জন্য ইয়াহিয়া খান, টিক্কা খানরা সেদিন বাংলাদেশে যে ঘটনা ঘটিয়েছিল, যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সার্চ লাইট নামে সেদিন আমাদের উপরে ক্র্যাকডাউন করা হয়েছিল, এবং এর পরিণতিতে আমরা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলাম, মুক্তিযুদ্ধ হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু যে কারণে আমরা যে অপশন দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করলাম, অর্থাৎ ডেমোক্রেসি, আমরা দেখেন একটু আগে এখানে আলোচনা হয়েছে যে 75 সালের 25শে জানুয়ারি বাকশাল কায়েম করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত করে দিয়ে সেদিন যেটা করা হলো যে বাংলাদেশে গণতন্ত্র নাই, এবং 4টি মাত্র সংবাদপত্র রেখে, সরকারি সংবাদপত্র রেখে বাকি সবগুলোকে বিলুপ্ত করে দেওয়া হলো। শুরু হলো অগণতান্ত্রিক যাত্রা। বলা হলো প্রধানমন্ত্রী ঢুকলেন সংসদে প্রধানমন্ত্রী হিসেবে, এবং কয়েক মিনিটের ব্যবধানে তিনি সংবিধান সংশোধন হয়ে গেল, অর্থাৎ পার্লামেন্ট হয়ে গেল একটা কারখানা। এখানে প্রধানমন্ত্রী ঢুকলেন এই কারখানায়, একটু করে বেরিয়ে গেলেন এখান থেকে প্রেসিডেন্ট হয়ে। বলা হলো তিনি লাইফ লং প্রেসিডেন্ট হয়েছেন। বলা হচ্ছে এটা হচ্ছে জাতীয় দল, সরকারি দল, এটা কন্টিনিউ করবে। এই ছিল আমাদের অবস্থা। এখান থেকে যখন বেরিয়ে আসা হলো 90 সালে, আমি চলে যাচ্ছি 90 সালে যখন গণতন্ত্র আন্দোলন চললো, 3 জোটের রূপরেখার কথা বলা হলো, আমরা সেই আন্দোলন করলাম, সাংবাদিক আমরা ছিলাম, আমরা দেখলাম যে এই আন্দোলন হলো। আন্দোলন হওয়ার পরে একটা রূপরেখা দেওয়া হলো, রূপরেখার সনদ দেওয়া হলো আমি বলবো। সেটা হওয়ার পরে আজকে সেখান থেকে আমরা 91 নির্বাচন, 96 নির্বাচন, 2001 নির্বাচন, আমরা 3টা নির্বাচন করলাম সফলভাবে। মোরলেস আমরা নির্বাচনগুলো ভালোই করলাম। কিন্তু আপনারা দেখেন 2007 সালের 11 জানুয়ারি কোনো অবস্থাতেই আপনারা এটাকে সাপোর্ট করতে পারেন না। আজকে যেটা হলো সেই এই আপনার এই মিলিটারি যে কু করলো, সেটা জেনারেল মইনুল আহমেদ, আমি সেদিন আমেরিকাতে বলেছিলাম 2008-এ, কি বলেছিলাম যে 111 is nothing but once wished to be the president and other 11 were used for this purpose। সেখানে other 11 বলতে 10 জন আপনার কি বলে উপদেষ্টা আর একজন চিফ অ্যাডভাইজার, এই 11 জনকে ইউজ করা হয়েছিল। এবং সেখানে এটা করে যেটা দাঁড় করানো হয়েছিল যে বাংলাদেশে আজকে গণতন্ত্র নাই, বাংলাদেশ আজকে অথরিটারিয়ান রেজিম চলছিল, এখন টোটালিটারিয়ান রেজিম হয়ে গেছে। তবে এইভাবে যখন সমস্ত কিছু আজকে দেখেন স্টেক হোল্ডার, আমরা একটা দল, আপনারা একটা দল, এই দুই দল মিলে একটা সনদ করবেন, আজকে সেই সনদ করে আপনারা দেশ চালাবেন। উনি বলছেন যে সেনাবাহিনী আবার আসতে পারে, আমি যাচ্ছি সেখানে। তো সেখানে সেটা না করে আজকে বলা হচ্ছে আমরা থাকবো ক্ষমতায়, আর কোনো দল থাকবে না। আজকে বাংলাদেশের সরকার বলেছে, কি বলেছে, যে আপনার বাংলাদেশে বিএনপিকে বিলুপ্ত করে দেওয়া হবে, অর্থাৎ জামাতকে ব্যান করা হবে, এরপর বিএনপিও থাকবে না, আওয়ামী লীগ আর ছোটখাটো খুচরা দল থাকবে। এটা যদি হয়, আপনি যদি এই পথটা খোলা রাখেন আর বাকি সব বন্ধ করে দেন, তাহলে যেটা হবে যে পথ আমরা চাই না, অসাংবিধানিক পথ, যে পথ আমরা চাই না, যে অগণতান্ত্রিক পথ, সেই পথ মাথাচাড়া দিয়ে উঠবে। সেখানে একটা 111 যেটা হয়েছিল এর চেয়ে খারাপ কিছু হবে, হয়তো অন্য ফর্মে হবে। যেটা হবে সেটা যখন হবে, তখন এখানে যেটা গতবার ফেল করেছিল, বিকজ অফ 111 লিডার্স কারাপশন ইন হাইয়েস্ট অর্ডার ইন অল সেন্স, সেই জন্য এটা ফেল করেছিল। এবার ফেল করবে না, এবার তো ফেল করতে পারে না, কারণ দেশে তো আনতে হবে। কারণ কথা হচ্ছে জনগণ, এবং জনগণ যখন নেতৃত্বে যাবে, সেটার সঙ্গে যখন সেনাবাহিনী যখন যোগ দিয়ে দেবে, তখন এটা সফল কাম হয়ে যাবে। দেশে তো সেটা হয়েছে, আমরা চাই। কিন্তু আপনি এখানে কেন আশঙ্কা করছেন যে যখন কোনো কিছুই করতে দেয়া হচ্ছে না, তার একমাত্র সমাধানের পথ হচ্ছে সামরিক বাহিনীকে নিয়ে আসা? কেন আপনি চিন্তা করছেন না যে আমি যাব সাধারণ মানুষের কাছে? গণতন্ত্র কার দরকার? সাধারণ মানুষের দরকার তো, তাই না? তাহলে সেই সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে যেহেতু আপনি কাজ করছেন না, আপনি এমন একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে বসে আছেন যে আপনি মানুষের কাছে যেতে পারছেন। আমি সেই পরে যাচ্ছি। সেই জন্যই কিন্তু আপনি এই সংকটে যে শুধু ভাবছেন কেউ এসে আমাকে উদ্ধার করবে। উদ্ধার করার কথা আমি বলছি না, আমি বলছি যে বাংলাদেশের জনগণকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আন্দোলনের জন্য, দেশ রক্ষার জন্য। আমি সেটাই বলেছি। এখন আমি যেটা বলেছি সেনাবাহিনীর যে আপনার প্রেসক্রিপশন, দিস ইজ নট এ সলিউশন, আমি সেটাও বলছি। উনি যেটা বলেছেন, আপনারা দুজনের কথাই বলছি। যেটা বলছি যে যখন কোনো পথ খোলা রাখা না হয়, যখন আপনার সব পথ বন্ধ করে দেওয়া হয়, তখন জনগণের যে আন্দোলন হবে ভবিষ্যতে, সেই আন্দোলনের সঙ্গে সামরিক বাহিনী যোগ দেবে, আমি সেটা বলেছি। আমি যেটা মনে করি যে উই হ্যাভ কাম আউট, আমরা ওই পাকিস্তানি যে মেন্টালিটিটা ছিল ওটা থেকে কাম আউট করেছি। মঈন ওয়াজ দি লাস্ট রেমিনেন্টস অফ ইট। ওকে, এখন যারা আছে বাংলাদেশ আর্মির কন্ট্রোলে এবং আগামী 5 থেকে 7 বছর বা 8 বছর যারা আছে, তারা পিওরলি অ্যাবসলিউটলি অর্গানিক বাংলাদেশ আর্মি। আচ্ছা, ওকে, এবং আমার মনে হয় না এদের কারোর কোনো পলিটিক্যাল অ্যাম্বিশনস আছে বলে। I think we have seen the end of it. The biggest problem বাংলাদেশে যেটা আছে, আর্মির প্রবলেম যদি থেকে থাকে, there is one problem is when the political parties will fail, right? The political parties গুলো ইনস্টিগেট করে আর্মিকে আনবে।
নিজেদের স্বার্থে না। নিজেদের স্বার্থের জন্য। দেখেন একটা জিনিস কি, বাংলাদেশের টোটাল ভোটার যদি আপনি দেখেন আজকের প্রেক্ষাপটে, আমি জাস্ট 3-4 দিন আগে এসসি নিলসনের একটা রিসার্চ দেখেছি যে বাংলাদেশের ভোটার 18 থেকে 35 বছরের বয়সের লোক হচ্ছে 63%. Now these boys and girls, they don't want to hear your git. They want aspiration. They want life. They want ambitions. They want job. They want social security. They want welfare. They want housing. They want food. They want job. আপনি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে নাই, শেখ মুজিবুর রহমান ইজ নোবডি। দিস গেম হ্যাজ টু স্টপ। ওকে, আর আর্মির যেটা হবে সেটা যদি আর্মির আপনার, আমার মনে হয় না নিয়মতান্ত্রিক ভাবে যেরকম নিয়ম ভেঙে মইনু আহমেদ এরশাদ সাহেব, এটা আমার মনে হয় না হবে বলে, বিকজ বাংলাদেশ আর্মির যারা এখন বর্তমানে লিডারশিপ আছে দে আর পিওরলি নাইস বাঞ্চ অফ পিপল। বাট এখানে একটা ভয়ের ব্যাপার আছে যে বাংলাদেশ আর্মির একটা এলিমেন্ট অফ গ্রুপ বিভিন্ন ব্র্যান্ডের ইসলামিক রিলিজিয়নের ফলোয়ার হয়ে যাচ্ছে। এরা না আবার কোন রকম অঘটন ঘটে, যেটা ঘটেছিল মেজর জিয়া এবং কিছুদিন আগে যে একটা কু হয়েছিল, এরকম একটা কু হতে পারে, এবং ওটাতে বেনিফিশিয়ারি কে হবে উই ডোন্ট নো। ধন্যবাদ। আমি 1 মিনিট আপনার জন্য প্লিজ। ধন্যবাদ 30 সেকেন্ড বেশি দেওয়ার জন্য। এখানে যদি আমাদের রাজনীতিবিদদের বোধতা না হয় যে আমি চিরদিন ক্ষমতা থাকবো, আর বিরোধী দল অথবা অন্য দলের কোনো মতামতই গ্রাহ্য করব না, ফেয়ার ইলেকশন দেব না, এই ধরনের যদি মনোভাব নিয়ে থাকি, তাহলে যদি আমরা ওয়েস্টমিনিস্টার ওয়েতে যদি এই প্রবলেমগুলো সলভ করার একটা অ্যাপ্রোচ নেই, তাহলে এটা মনে হয় আমরা বোকার স্বর্গে আছি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যদি আমাদের সংবিধানে ইন্ট্রোডিউস করতে পারি এবং এটাকে মোস্ট ভায়াবল সলিউশন বলে ভেবে থাকি, যেটা তো কোনো দেশে নাই, কয়েকটা দেশে আছে, আমরা কিন্তু ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স ইন ইন্ট্রোডিউসিং দিস নট এ ব্যাড সিস্টেম। এটা কিন্তু গণতান্ত্রিক সংগ্রাম। এখন যদি এটাকে যদি কেউ করাপ্ট করে থাকে, সেটা দায় যে করাপ্ট করে তাকে নিতেই হবে, এবং এটার জন্য যদি সেনাবাহিনী এসে থাকে, এটা মইনু আহমেদের এক্সাম্পল সাইড করে আমরা কিন্তু ওইখান থেকে কোনো বেনিফিট দিতে পারবো না, কোনো শিক্ষা নিতে পারবো না। দিস ইজ এ ন্যাচারাল কনসিকুয়েন্স যে সেনাবাহিনী আসবে। ধন্যবাদ আপনাকে, আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। আমি মুখলেসুর রহমান সাহেব এবং মেজর জহির সাহেব, ইমরান সাহেব এবং ফারুক সাহেব, আপনার চারজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই লেট নাইটে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম চারজন সম্মানিত অতিথির সাথে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, এবং আমরা প্রত্যেক অনুষ্ঠানেই শেষে আপনাদেরকে অনুরোধ করে থাকি যে ভিসা সার্ভিস সেন্টার এখন দিল্লিতে, এটা আমাদের জন্য সেইম, এবং আমাদের প্রয়োজন হচ্ছে 1 লাখ সিগনেচার, এবং আমি আশা করব যে আপনারা সবাই এই পিটিশনে সাইন করবেন, সাবমিট করবেন। অনলাইনে গিয়ে সাবমিট করার পরে এটা পার্লামেন্টে ডিবেট হবে, কথা হবে আমাদের অধিকার নিয়ে, এবং আমরা আশা করি যে আমাদের 7 লাখ বাঙালি ব্রিটেনে আছে, এই 7 লাখ বাঙালি থেকে অনলি 1 লাখ সাইন দরকার। এই 1 লাখ সাইন আমাদেরকে আমাদের আমিত্ব ফিরিয়ে পেতে, অর্থাৎ আমরা যে আমাদের দেশকে সম্মানিত করতে এটি কাজে লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যে যেখানে আছেন গ্রেট ব্রিটেনের, আপনারা প্রত্যেকে আপনাদের এমপিকে চিঠি লিখবেন এই বিষয়টা নিয়ে, যাতে করে আপনারা তাদের ভোটার, তাদের মনোযোগ আকর্ষণ করতে পারেন যে ভিসা সার্ভিস সেন্টার হচ্ছে দিল্লিতে। এটা আমাদের জন্য একটি অপমান, এটা আমাদের জন্য একটি লজ্জা। যাই হোক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।